সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে গঠিত ইউনূস সরকারকে চাপে ফেলতে সক্রিয় হয়ে উঠছে ভারতপন্থী রাজনৈতিক গোষ্ঠী। সংস্কার ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে দ্রুত নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোকে দিয়ে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনার সময় সুবিধাভোগী সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের একটি অংশ এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, তিনি যদি সংস্কার ও বিচার দৃশ্যমানভাবে শেষ পর্যন্ত না পারেন তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে যেতে পারেন। এমন পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ আবারও গভীর সংকটের মুখে পড়তে পারে। বিস্তারিত থাকছে রওশন মাহমুদের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতপন্থী একটি বিশেষ মহল। বিভিন্ন দলের মধ্যে বামধারার ভারতপন্থী অংশটি এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। এরা সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এদের ফাঁদে পড়েছে বিএনপি, এনসিপি এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা। এরা চাইছে বিভিন্ন দাবি দেওয়ার নামে এমনভাবে অস্থিরতা সৃষ্টি করা যাতে ডক্টর ইউনূসের প্রশাসন ব্যর্থ প্রমাণিত হয়। গত ২২শে মে মন্ত্রিসভার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব ঘটনায় হতাশা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছের কথা জানান। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এরপর থেকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন তাহলে অন্য কেউ দায়িত্ব নেবে। সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের মার্চ মাসে র্যাব গুম করে ভারত সীমান্তে ফেলে এসেছিল। এরপর এক দশক তিনি ভারতে ছিলেন। দেশে ফিরে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূসকে নিয়ে সালাউদ্দিন আহমেদের এমন অবস্থান জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা ডক্টর ইউনূসের সাথে কথা বলে তাকে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন, একই সাথে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত ১৩ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে নতুন পরিকল্পনা নিয়ে হাঁটতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর থাকা ভারতপন্থী অংশগুলো। এতদিন তারা আশা করেছিলেন নির্বাচনে কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ফেরত আনা যাবে, কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর সরকারের উপর নানাভাবে চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করে। এদের ইন্ধনে রাজপথে বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি বাড়তে থাকে। ডক্টর ইউনূস সরকারকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে এমন এক সময় বেছে নেওয়া হয় যখন ইসলামপন্থী দলগুলো মাঠে থেকে সরকারকে সমর্থনের ব্যাপারে নীরব হয়ে যায়। উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের পর থেকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সরকারের ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়ে। এছাড়া নারী নীতি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে হতাশ হয়ে পড়েন তারা। একই সাথে ছাত্রদের দল এনসিপিতে আদর্শিক ও নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। দলের মধ্যে বামধারার বাইরে থাকা ছাত্ররা কোণঠাসা হয়ে পড়েন। এর মধ্যে দলের সাহসী ও সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত হাসনাত আবদুল্লাহ রয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেয়া নেতাদের দ্বন্দ্ব ও বিরোধের সুযোগে ভারতপন্থী অংশটি নতুন করে মাঠে সক্রিয় হয়ে ওঠে। এদের একটি অংশ ভর করে বিএনপির উপর। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে কৌশল হিসেবে ব্যবহার করে ভারতপন্থীরা। আদালতের রায়ে ইশরাকের মেয়র হওয়া নিশ্চিত হওয়ার পরও তারা সরকারের ২ উপদেষ্টার পদত্যাগ দাবি করে। এর লক্ষ্য ছিল উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে এটাকে একটি নির্বাচনকালীন সরকারের রূপ দেয়া, যেখানে চাপ সৃষ্টি করে ভারতপন্থী আরও কয়েকজনকে উপদেষ্টা পরিষদে ঢোকানো যায়।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন শুধুমাত্র ইশরাক হোসেনের মেয়র পদের বিষয়টি ফয়সালা পর্যন্ত মাঠে অবস্থান করতে, কিন্তু বিএনপির মধ্যে থাকা বামধারার ভারতপন্থী ক্ষুদ্র ওই অংশটি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে বিএনপির অবস্থান গ্রহণের সিদ্ধান্তে প্রভাবিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকে কেন্দ্র করে ভিসি বিরোধী আন্দোলন ও শাহবাগ অবরোধের পেছনে বামপন্থী চক্রটি বড় ধরনের ভূমিকা পালন করে। ভারতপন্থী অংশটির লক্ষ্য হচ্ছে নতুন করে দিল্লির ছকে এদেশের রাজনীতি প্রভাবিত করা। এজন্য দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন বাড়ানোর কৌশল নেওয়া হয়। এর মধ্যে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয় সেনাবাহিনী প্রধানের মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সরকারের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে। সেনাপ্রধানের বক্তব্যের সাথে বিএনপির অবস্থানের মিল খুঁজে পাওয়ায় অনেকে বিষয়টি কাকতালীয় নয় বলে মনে করেন। উপদেষ্টা পরিষদের অনেক সদস্য মনে করেন সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত বক্তব্য রেখেছেন। সেনাপ্রধানের এই বক্তব্য প্রকাশের পর ভারতপন্থী অংশটি নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াতে থাকেন। এর মধ্যে সেনা কর্মকর্তাদের নামে ভুয়া চিঠি ছড়িয়ে দেওয়া হয়। যদিও আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এসব নিছক গুজব। জনগণের প্রতি আহ্বান জানানো হয় যে এ ধরনের মিথ্যা প্রচারণায় কান না দিতে। একই সাথে ভারতের গণমাধ্যম প্রচারণা চালাতে থাকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কু করেছেন সেনাপ্রধান। এছাড়া কয়েকজন জেনারেলকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দলের মধ্যে বাম ধারার ভারতপন্থী অংশটি বিএনপিতে এখন শক্তিশালী অবস্থায় রয়েছে। বিএনপি মধ্য ডানপন্থী দল হিসেবে এদেশের মানুষের কাছে পরিচিত। দলটির জনসমর্থনের ভিত্তি দেশের ধর্মভীরু ডানপন্থী ভোটাররা, কিন্তু দলের নীতি নির্ধারণে বাম ও ভারতপন্থীদের প্রভাব বেড়ে যাওয়ায় দলের নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলের বুদ্ধিবৃত্তিক ফোরামগুলোতে বামপন্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে। তারা মনে করছেন বিএনপি যদি সেকুলার মধ্য বামপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে হাজির হয় তাহলে ভারতের সমর্থন ও আওয়ামী লীগের ভোটের একটি অংশ তারা পাবে। কিন্তু বিএনপির এই নীতি দলটিকে জটিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। শেখ হাসিনার পতন ও পলায়নের একটি প্রধান কারণ ছিল আওয়ামী লীগের ভারতপন্থী নীতি। এদেশের মানুষ মনে করে ভারতের সমর্থনের কারণেই শেখ হাসিনা নিপীড়নমূলক শাসন কায়েম করেছিল। এখন বিএনপির ভারতপন্থী নীতি সাধারণ মানুষকে দলটির প্রতি বিক্ষুব্ধ করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের এখন প্রধান কৌশল হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানাভাবে বিভেদ তৈরি করা। ভারতের প্রধান শত্রু এখন ডক্টর ইউনূস। যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে সরাতে চায় দিল্লি। গত ১.৫ দশকে অবাধ নির্বাচনের জন্য বিএনপি ভারতের সমর্থন চেয়েও পায়নি, বরং আওয়ামী লীগের নিপীড়নমূলক শাসনকে ভারত সমর্থন দিয়েছে। এখন ভারতের সামনে আর কোনো পথ নেই, বিএনপির কাছে ভারতকে আসতে হবে। কিন্তু দলটির নেতারা নির্বাচনের আগে যদি ভারতের সাথে বোঝাপড়া করে তাহলে ক্ষমতায় এসে ভারতের চাপ মোকাবেলা বা জাতীয় স্বার্থে দর কষাকষি করার ক্ষমতা হারাবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনগুলো আবারও ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখে ক্ষমা চেয়েছেন। ছাত্র নেতারা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছেন, ফলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নতুন রূপ নিতে পারে। ইতিমধ্যে ফ্যাসিবাদ বিরোধী 5টি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। এ সময় জামায়াতে ইসলামীর আমিরকে ফোনে সংযুক্ত করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যের ব্যানারে মিছিল সমাবেশ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের সমর্থন নিয়ে এদেশে রাজনীতি করা আর সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে স্বাধীন নীতি গ্রহণ করতে হবে। ভারতের সফট পাওয়ারের অংশ বামপন্থীদের ফাঁদে পড়লে বড় রাজনৈতিক দলও সংকটে পড়তে পারে। ডক্টর ইউনূসের 10 মাসের এদেশের মানুষ স্বাধীন মানুষ হিসেবে যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, এই স্বাধীনতা আর হারাতে চাইছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর